সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। যেখানে যে অবস্থায় আছো, আজকে একাদশ শ্রেণীর ক্লাস। তোমরা জানো যে আমরা একবার তোমাদের বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করেছি এবং আমি পড়িয়েছিলাম, তোমরা জানো, বিস্তার, পরিজ্ঞা, সংশ্লেষ, নির্ভরণ, কালীন সারি, বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান। আর তোমাদের ম্যাডাম পড়িয়েছিলেন বিস্তার আর প্রথম অংশের আলোচনা। তো আমরা কেন্দ্রীয় এবং প্রথম অংশে আলোচনা পড়িয়েছিলেন। তো যাই হোক, আমরা কিন্তু অনেকটা পড়েছি। এখন তোমরা কতটুকু পড়েছ? সবচেয়ে কষ্টর জায়গা হলো এটাই, তোমরা ক্লাসগুলো দেখো না। তার অর্থ কি তোমাদের সব কমপ্লিট হয়ে গেছে, তোমরা সব পারো? তো যেহেতু আমরা ধরেই নিয়েছি তোমরা যেহেতু পারো, যেহেতু আমাদের ক্লাসগুলো এখন তোমাদের দেখছো না, তার অর্থ হলো তোমরা বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পারো। আর পারো বিদায় আমরা গতকালকে সিদ্ধান্ত নিয়েছি একাদশ শ্রেণীর পরীক্ষা আগামী 17 তারিখ আমরা দ্বিতীয় সিটি পরীক্ষা শুরু করব। এটা আমি জানিয়ে দিলাম। গতকালকে আমরা মিটিং করে সম্ভাব্য ডেট ঠিক করেছি 17 তারিখ থেকেই তোমাদের সেকেন্ড সিটি শুরু হবে এবং তোমাদের যে নির্ধারিত সিলেবাস দেয়া আছে সেই সিলেবাসের উপরেই আমরা সিটি পরীক্ষাগুলো শেষ করার চেষ্টা করব খুব দ্রুত। তো এটা বলার অর্থ হলো পড়ার টেবিলে বসার জন্য বলছি। যেহেতু ক্লাসগুলো তোমরা ইরেগুলার, ক্লাসগুলো ঠিক মতো দেখছো না, ঠান্ডার মধ্যে ঘুমাচ্ছ, তো আমরা পরীক্ষাটা শুরু করব। যেহেতু তোমরা পারো, আমরা ধরে নিয়েছি। যাই হোক, পরীক্ষার প্রস্তুতি নাও। 17 তারিখ থেকেই তোমাদের পরীক্ষা শুরু হবে। 2-3 দিনের মধ্যেই তোমরা রুটিন পেয়ে যাবে আশা করছি, এবং সম্ভাব্য নোটিশও পেয়ে যাবে যে কবে সম্ভাব্য আমরা পরীক্ষা নেব। ঠিক আছে? তো আশা করছি কথাগুলো বুঝতে পেরেছে এবং সেই অনুসারে তোমরা কাজ করবে। আমরা সর্বদাই চাই তোমরা একটি ভালো ফলাফল করে এই কলেজ থেকে বেরিয়ে আর একটু উচ্চতর জায়গায় তোমরা লেখাপড়া করে জীবনটা গড়বে, তাই না? এটা আমরা প্রত্যাশা করি এবং প্রত্যাশা করা অমূলকও নয়। তো আমরা আমাদের টপিকসে লেখা আছে, দেখো, বিস্তার পরিমাপ। সেদিন আমরা কিন্তু পড়িয়েছিলাম, তাই না? কি পড়িয়েছিলাম দেখো? বিস্তার কাকে বলে, বিস্তার পরিমাপ কি, বিস্তার পরিমাপ কত প্রকার ও কি কি। তাহলে কি বলেছিলাম? এটা অবজেক্টিভে কিন্তু এভাবে আসে। কি বলেছিলাম বলো? যে বিস্তার পরিমাপ 2 প্রকার, অনপেক্ষ আর হলো আপেক্ষিক। অনপেক্ষ বলেছিলাম যার একক থাকবে, এককে প্রকাশিত। এককটা আসবে কোত্থেকে? যে তথ্যগুলো নিয়ে কাজ করব সেই তথ্যগুলোর নিশ্চয়ই একটি একক থাকবে। যেমন তোমাদের ওজন নিয়ে যদি কাজ করি তো ওজনের একক কেজি। লিখবো আমি কি? নিম্নে একাদশ শ্রেণীর 200 ছাত্রের ওজন কেজিতে দেওয়া হলো। তার মানে তথ্যগুলো এককে প্রকাশিত এবং সেটা একক কেজি। এখন এই তথ্যগুলো ব্যবহার করে যদি আমি অনপেক্ষ বিস্তার, ধরো পরিসর নির্ণয় করি, তোমরা জানো পরিসর সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চ মান মনে করো 55 কেজি, সর্বনিম্ন মান মনে করো 40 কেজি। তাহলে তোমার পরিসর কত আছে? 15 কেজি। তাহলে তুমি কি একক মুক্ত হয়েছো? না, একক মুক্ত হতে পারোনি, কারণ তুমি মানগুলো শুধু বিয়োগ করেছো, ব্যবধান বের করেছো। তাহলে এভাবেই একক যুক্ত কোনো বিস্তার পরিমাপকে আমরা অনপেক্ষ বিস্তার পরিমাপ বলি। আর যে বিস্তার পরিমাপের একক নাই, ভাগ পদ্ধতির মাধ্যমে নির্ণয় করে, যেমন ওইটাই ঘুরিয়ে বলি 55 কেজি ভাগ 40 কেজি ইন্টু 100। কারণ আপেক্ষিক বিস্তারকে শতকরায় প্রকাশ করতে হয়। তা দেখো, উপরে 55কে তুমি দিয়েছো কেজি লবে, হরে দিয়েছো 40 কেজি। তাহলে লব এবং হরের একক যদি সমান হয়, একক ক্যান্সেল হয়ে যায়, ফলে ওরা অনুপাতে পরিণত হয়। তাই এইখানে অনুপাত করলে হবে না, আপেক্ষিক বিস্তারের ধরনটাই হলো
একক মুক্ত হবে, বাট শতকরায় প্রকাশ করতে হবে, শতকরায় প্রকাশ করতে হবে। ইহাকে আমরা আপেক্ষিক বিস্তার বলি। এখন এই অনপেক্ষক বিস্তার পরিমাপকে আমরা ভাগ করেছিলাম কয় ভাগে? 4 ভাগে। পরীক্ষা যদি আলে বিস্তার পরিমাপ কত প্রকার, তুমি লিখবে 2 প্রকার। যদি ভাগ করে দেয় অনপেক্ষক বিস্তার বা পরম বিস্তার কয় প্রকার, তাহলে তুমি 4 প্রকার। যেমন নটরডেমের একটা ছেলে গতকালকে আমাকে ফোন দিয়েছিল যে স্যার আমার পরীক্ষা এসেছে যে একজনের টাকা এত, আরেকজনের টাকা এত, দুইজনের একত্রে টাকা কি পরিসংখ্যান হবে? নিশ্চয়ই তোমরা যারা আছো তারা বলতে পারো এটা পরিসংখ্যান কিনা। হ্যাঁ, পরিসংখ্যান। কেন? পরিসংখ্যান মানে তথ্যের সমষ্টি। ভাগ, বিয়োগ, যোগ, গুণ এগুলো পরের কথা। পরিসংখ্যান মানে তথ্যের সমষ্টি, একক তথ্য নিয়ে কাজ করে না। যদি বলতে একজন ছাত্রের গড় নম্বর 50, পরিসংখ্যান হতো না, কারণ ওই ব্যক্তির নম্বরকে ইন্ডিকেট করা হয়েছে। এখন যদি বলে একজনের 50 আর একজনের 60, একত্রে কত? একত্রে মানে যোগ, 60 50 কত? 110, তাহলে অবশ্যই তথ্যের সমষ্টি, এটা অবশ্যই পরিসংখ্যান হবে। আরেকটি প্রশ্ন করেছিল, স্যার মূল মাপনী পরিবর্তনের ব্যাখ্যাটা কি হবে? আমি বলেছি মূল মাপনী কেন করা হয়। পরিসংখ্যানের ক্ষেত্রে হলো তথ্য সারির মানগুলো যদি বড় বড় হয়, তখন ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের মাথার মধ্যে গন্ডগোল তৈরি করে, আমাদের বিরক্তি ভাবটা নিয়ে আসে। দেখি তথ্য দেখি খারাপ লাগে, এত বড় বড় তথ্য, সাইজও বড়, সংখ্যায় বেশি, এতগুলো তথ্য নিয়ে কাজ করা যায় না। পরিসংখ্যান কি বলে? পরিসংখ্যান বলে তথ্য দেখে ভয় করার কোনো সুযোগ নেই, তোমার হাতে অপশন আছে, তুমি এই তথ্যগুলোকে ছোট করতে পারো। কি করে? মূল আর মাপনী পরিবর্তনের মাধ্যমে তথ্যকে ছোট থেকে অধিকতর ছোট করা যায়, যাতে তুমি নিজে হাতে ক্যালকুলেটর ছাড়া, কম্পিউটারের সাহায্য ছাড়া তুমি নিজে যোগ বিয়োগ যা করতে বলে তা করতে পারো। তাহলে মূল মাপনের উদ্দেশ্য কি? তথ্য সারির মানগুলো যদি আকারে বড় হয়, তাহলে বড় বড় মানগুলোকে ছোট ছোট মানে পরিণত করার জন্য মূল ও মাপনের পরিবর্তন করা হয়। তাতে হবে কি? তোমাদের হিসাবটা সহজ হবে এবং ভুল ভ্রান্তির সংখ্যাও কমে যাবে। এই প্রশ্ন দিলে আমাকে বলে, স্যার ঠিক স্যার আমি বুঝতে পেরেছি, এটা কিন্তু মোবাইলে। কিন্তু ঢাকা কলেজের কোনো ছেলে আজকে পর্যন্ত মোবাইলে জিজ্ঞেস করেনি যে স্যার এটা তো আপনি পড়ালেন, এটা একটু নেক্সট ক্লাসে একটু বলবেন, এইটা বলে না। তা আমরা ধরেই নিই সেক্ষেত্রে আমাদের ছাত্র অত্যন্ত মেধাবী, ওরা প্রশ্ন করে না, ওরা সব বুঝে, এটা ধরে নিতে আপত্তি নেই। যাই হোক, কষ্টের জায়গা এটা, ক্লাসটা দেখা উচিত, ক্লাসটা পড়া। একটা আমি তো বলছি যে একটা চ্যাপ্টার হয়েছে, আবার রিভিশন হবে, আবার রিভিশন হবে, এটা তো তোমাদের লাভ আছে, ক্ষতি নেই। যাই হোক, আমরা এই অনপেক্ষ বিস্তারকে আবার ভাগ করেছিলাম 4 ভাগে, আমার মনে আছে যে আমরা পড়িয়েছিলাম। কি কি বলো? পরিসর, চতুর্থক ব্যবধান, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান। আর পরিমিত ব্যবধানকে স্কোয়ার করলে আমরা পাই ভেদাঙ্ক। যেমন তোমাকে যদি অবজেক্টিভে বলি কোন তথ্য সারির পরিমিত ব্যবধান 4, তাহলে ভেদাঙ্ক কত? 4, 8, 16, 32, এরকম যদি বলি তাহলে কি বলবে? যেহেতু পরিমিত ব্যবধানকে স্কোয়ার করলে ভেদাঙ্ক পাই, সুতরাং ভেদাঙ্ক হলো পরিমিত ব্যবধান স্কোয়ার মানে 4 স্কোয়ার ইকুয়াল টু 16, সোজা উত্তর। আবার যদি অন্যরকম ঘুরিয়ে বলি যে ভেদাঙ্ক যদি 25 হয়, তাহলে পরিমিত ব্যবধান কত? আমরা জানি ভেদাঙ্ক মানে পরিমিত ব্যবধানকে স্কোয়ার করলে পাওয়া যায় ভেদাঙ্ক, তাহলে ভেদাঙ্ককে রুট করলে পাওয়া যাবে পরিমিত ব্যবধান, তাহলে কত? 5, সোজা উত্তর, ভয়ের কিছু নেই।
তো আমরা সেদিন দেখিয়েছিলাম পরিসরের মান ঋণাত্মক হতে পারে কি ব্যাখ্যা করো। আমরা সকল মান প্লাস নিয়ে পরিসর প্লাস পেয়েছি, সকল মান মাইনাস নিয়ে পরিসর প্লাস পেয়েছি, কিছু প্লাস কিছু মাইনাস নিয়ে পরিসর প্লাস পেয়েছি। এই কথা কি দাঁড়ালো? পরিসর ঋণাত্মক হতে পারে। আমরা চতুর্থকের কথা বলেছি, 4 মান 3 ভাগ, মধ্যবর্তী মানটাকে মধ্যমা বলে। এটা বাদ দিয়ে থাকে কয়টা? দুটো। এই দুইটার মধ্যে একটা সর্বোচ্চ আর একটা সর্বনিম্ন। এই দুইটা মানের ব্যবধান করে 2 দ্বারা ভাগ করতে হবে। এটাকে আমরা চতুর্থক ব্যবধান বলি। এবং উদাহরণ দিয়েছিলাম, একটা অঙ্ক করিয়েছিলাম যে তুমি Q1 কি করে নির্ণয় করবে, তুমি Q3 কি করে নির্ণয় করবে। Q3 এবং Q1 নির্ণয় করে এই দুইটা বিয়োগ করে 2 দ্বারা যদি ভাগ করো তাহলে তুমি চতুর্থক ব্যবধান পাবে। এবং এখানে বলেছিলাম মধ্যমা তত্ত্ব সারিকে সমান 2 ভাগে ভাগ করে, কিন্তু চতুর্থকে ওখানে আমরা n/2 করেছি এবং দ্বিতীয় কোনো বিকল্প মান নাই। n/2 কোথায় অবস্থান করে সেখানে তুমি মধ্যমা খুঁজে পাবে। দেখো আমি একটা অঙ্ক দিয়ে আবারও বলছি, ধরো 0 থেকে 10, সেদিন অঙ্কটাই বলি, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে ধরো 50। এ পাশে মনে করো 1 2 8 3 4 ধরো। সিএফ লাগবে, তাহলে কত? 1 3 11 14 18। তাহলে এখানে দেখ ক্যাপিটাল ইকুয়াল টু 18। এখন আমরা যদি এখানে করি মধ্যমার সূত্র কি দেখো, ME ইকুয়াল টু L প্লাস n/2 মাইনাস CF ভাগ F পূরণ C। দেখো Q1 এর সূত্র কি? L প্লাস 1n/4 মাইনাস CF ভাগ F পূরণ C। তুমি Q3 এর সূত্র কি বলো? L প্লাস 3n/4 মাইনাস CF ভাগ F ইন্টু C। খেয়াল করো, এখন তুমি যদি মধ্যমা এই তথ্য দিয়ে মধ্যমা নির্ণয় করতে তোমার CF লাগবে, ক্রমযুক্ত গণসংখ্যা লাগবে। চতুর্থ বের করতে হলো তোমার CF লাগবে, ক্রমযুক্ত গণসংখ্যা লাগবেই। আসো তাহলে মধ্যমা নির্ণয় করবে কিভাবে? এল এর মানটা নির্ধারিত হবে, অর্থাৎ এই 5টা শ্রেণীর মধ্যে কোন শ্রেণীতে মধ্যমা আছে তা নিশ্চিত হওয়ার জন্য n/2 এর যে মানটা পাবে সেইটা CF এর মধ্যে খুঁজবে, তাই না? তাহলে n/2 দিস ইকুয়াল টু n/2 ইকুয়াল টু 18 ভাগ 2 ইকুয়াল টু কত বলো? 9। এই 9 কোথায় আছে খোঁজো CF এর মধ্যে। এর মধ্যে নেই, কেননা n/2 এর মানটা 1 এর চাইতে বড়, 3 এর চাইতে বড়। তাহলে ছোট মানের মধ্যে বড় মানের অবস্থান থাকতে পারে না, ছোট মানের মধ্যে বড় মানের অস্তিত্ব নেই। তাহলে পাওয়া যাবে কোথায়? নিশ্চয় ছোট মানটা বড়র মধ্যে পাওয়া যাবে। তাহলে CF এর কার মধ্যে পাওয়া গেল? n/2 এর মধ্যে। এই n/2 পাওয়া গেল কোথায়? 11 এর মধ্যে। তাহলে যার মধ্যে আমরা n/2 এর মান পেয়েছি তার শ্রেণী ব্যবধান কত, কোন শ্রেণীতে অবস্থান করে? আমরা নিশ্চিত বলতে পারলাম যে স্যার মধ্যমা কোন শ্রেণীতে অবস্থান করে তা n/2 এর মাধ্যমে নিশ্চিত হয়েছে 11 এর মধ্যে আছে। সুতরাং 11 ক্রমযুক্ত গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থান করবে ওইটি হবে তার মধ্যমা শ্রেণী। তাই কার মধ্যে অবস্থান করবে? 20 থেকে 30। এল কে কি বলি? এল কে বলি মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। তাই নিম্ন সীমা কত? এগুলা নিম্ন সীমা, এগুলো উচ্চ সীমা কত? 20। এফ কত? মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। সিএফ কত? মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। সি ব্যবধান। আমি বারবার বলি যে মধ্যমা এবং চতুর্থকের যেখানে পাওয়া যাবে সব নিজের, এফ নিজের, শ্রেণী ব্যবধান নিজের, শ্রেণীর নিম্ন সীমা নিজের, শুধু সিএফ হইবে আগেরটা আরেকজনের। তো আরেকজন বলতে কাকে বোঝায়?
যেখানে n/2 অথবা n/4 যখন মধ্যমা করবে n/2 যেখানে পাওয়া যাবে ঠিক তার উপরটা হবে CF। শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে কেন আজকে এটা করলাম? এখানে n/2, কিন্তু চতুর্দিকের ক্ষেত্রে দেখো n/4, কারণ মধ্যমা তত্ত্ব সারিকে সমান 2 ভাগে ভাগ করে বিদায় আমরা 2 দ্বারা ভাগ করি, কিন্তু চতুর্থ ভাগ করে 4 দ্বারা, মান পায় 3টা। দ্বিতীয় ভাগটা মধ্যমার সাথে মিলে যায়, এজন্য মধ্যমাকে দ্বিতীয় চতুর্থকে আমরা মধ্যমা বলে থাকি। তাহলে বের করবো কোনটায়? 3 নম্বর। 1 আর 3, 1 মানে n/4 ইন্টু 1, যেহেতু একক মান নয়, 3টি ভিন্ন ভিন্ন মান, দ্বিতীয় মানটাকে মধ্যমা বলে ওটা ফেলে দিয়েছি, বাকি থাকে 2টা, 1 নম্বর আর হলো 4 নম্বর। 4 × 16, 4 × 5 = 20। তাহলে দেখো 4.5 নিশ্চিত তোমরা বলছো 1 এর মধ্যে নাই, 3 এর মধ্যে নাই, এটা আমরা CF এর মধ্যে খুঁজবো, 11 এর মধ্যে আছে। তাহলে স্যার, যার মধ্যে পাওয়া গেল তার বাড়ি কোথায়? বাড়ি হলো 20 থেকে 30 এর মধ্যে। ওই বাড়ির নিম্ন সীমা কত? দিস ইকুয়াল টু প্রথম চতুর্থকের L নিম্ন সীমা, প্রথম চতুর্থকের নিম্ন সীমা, ওই শ্রেণীর C ব্যবধান 10, ওই শ্রেণীর গণসংখ্যা 8, মধ্যমার মতো সব নিজের, শুধু CF হইবে তার আগের শ্রেণীর। তাহলে কত হয়ে গেল স্যার? হয়েছে? ওকে। 3 নম্বর কত হলো? এটাকে প্রথমটা আছে, 3 নম্বরটা হলো 3 গুণ বেশি, তাহলে 3 × 5 = 15, 3 × 12 = 13। কার মধ্যে পাওয়া গেছে? এবার পাওয়া গেছে 14 এর মধ্যে 13.5 এর অবস্থান নিশ্চিত। তাহলে যার মধ্যে পাওয়া গেল 3/4 = 13.5, তার বাড়ি কই? এই বাড়িতে অবস্থান করে। তার নিম্ন সীমা লাগবে, তার গণসংখ্যা লাগবে, তার শ্রেণী ব্যবধান লাগবে, সব তার, শুধু ক্রমযুক্ত গণসংখ্যা হবে তার আগেরটা। ক্রমযুক্ত গণসংখ্যা হবে তার আগেরটা কত? 14 যেখানে যার মধ্যে পাওয়া গেল ঠিক তার আগেরটা। এভাবে করে আমরা QD কোয়ার্টার ডেভিয়েশন কিভাবে করেছিলাম বলো? Q3 - Q1/2। আর CQD করেছিলাম কি? CQD মানে হলো Q3 - Q1, Q3 + Q1 × 100। নিশ্চয়ই এটা মনে আছে। CQD এইটা হলো পরম বিস্তার বা অনপেক্ষ বিস্তার পরিমাপ, আর এটা হলো আপেক্ষিক বিস্তার, চতুর্থক ব্যবধান আর চতুর্থক ব্যবধানাঙ্ক। C মানে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, তার অর্থ হলো চতুর্থক ব্যবধানাঙ্ক। নিশ্চয়ই আমরা একসাথে মধ্যমার সম্পর্কে তোমার ধারণা হলো, আর একদিকে তোমার চতুর্থক সম্পর্ক ধারণা হলো। দেখো কেন আমরা 2 নম্বরটাকে মধ্যমা বলছি। দেখো n/4 × 1 প্রথম চতুর্থকের মান কোন জায়গায় অবস্থান করে তা আমরা নিশ্চিত হয়েছি। দ্বিতীয়টা যদি বের করতাম তাহলে কি হতো? দেখুন n/2, তা আমরা এটার সাথে মিলে গেছে না? এই জন্য n/2 মানে মধ্যমার অবস্থান, এই জন্য ওটা আমরা ব্যবহার করি না। ওকে স্যার, আমি আশা করছি যে এই যে ক্লাসটা যারা দেখছো তাদের যদি কোনো কোয়ারি থাকে সেই কোয়ারিগুলোর জবাব কিন্তু পেয়ে যাচ্ছ, তাই না? এখন তোমাকে যদি আমি একটি প্রশ্ন করি, প্রথম চতুর্থক 25 হলে তৃতীয় চতুর্থকের মান কত? প্রথম চতুর্থক 25 হলে 3 নম্বর চতুর্থকের মান কত, অর্থাৎ তৃতীয় চতুর্থকের মান কত? কি বলবে? তাহলে তুমি যদি ক্লাসটা জানো যে প্রথম চতুর্থকের চেয়ে 3 নম্বর চতুর্থক 3 গুণ বেশি, সহজ হয়ে যাবে। 3 × 25 = 75। আমি তোমাকে যদি বলি কতগুলি সংখ্যার
বিভেদাঙ্ক 60%। এটা বিস্তারের কোন পরিমাপ? অনপেক্ষ না আপেক্ষিক? তুমি নিশ্চয়ই বলবে, তুমি যদি আমার ক্লাসটা বুঝে থাকো, যে শতকরা প্রকাশ করতে অনপেক্ষ না আপেক্ষিক। ইতিপূর্বে বলেছি অনপেক্ষ বা পরম বিস্তার একক থাকবে, আর আপেক্ষিক বিস্তার একক থাকবে না শতকরা প্রকাশ করতে। যেহেতু এটা পার্সেন্টেজে প্রকাশিত, নিশ্চিতভাবে আমরা বলতে পারি অনপেক্ষ নয়, এটা আপেক্ষিক বিস্তার। স্যার আমরা বুঝতে পেরেছি তো? নিশ্চয়ই বুঝতে পেরেছ। সাথে সাথে আমরা আলোচনা করেছিলাম গড় ব্যবধান। দেখো এটাও পড়েছিলাম, এটাকে আমরা মিন ডেভিয়েশন বলেছিলাম, তাই না স্যার? মিন ডেভিয়েশন আমরা সংক্ষেপে বলি এমডি। এটা বলেছিলাম ঠিক এভাবে যে তিনটি বিকল্প মান থেকে পাওয়া যায়, গাণিতিক গড় হতে, মধ্যমা হতে এবং প্রচুরক হতে। যদি কোনো কিছু না বলে দেয় তাহলে তুমি গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করবে। বলে দিলে যার থেকে বলে দেবে তার থেকে আমাকে, যদি বলে মার খেতে পারো, না মার খেতে পারি না। যদি তোমাকে হাত বেঁধে পিটানো শুরু করে, তখন কি উপায় আছে যে মার খেতে পারি না এই কথা বলার কোনো সুযোগ আছে? মারতেই থাকবে আর আমি খাইতেই থাকবো, কোন উপায় আছে? সুতরাং বলে দিলে তার কোনো বিকল্প পথে হাঁটার সুযোগ নেই। তাহলে যদি মধ্যমা মানে গড় ব্যবধান, গাণিতিক গড় কোনো কিছু বলা না থাকে, তাহলে গাণিতিক গড় থেকে আমরা নির্ণয় করব, তাই না? আর যদি বলে মধ্যমা থেকে নির্ণয় করো, প্রচুরক থেকে নির্ণয় করো, তাহলে আমরা আগে মধ্যমা প্রচুরক ওই সূত্রের মাধ্যমে নির্ণয় করে তারপর গড় ব্যবধান নির্ণয় করবো। তার আরেকটি কথা আছে, গড় ব্যবধান বিস্তার পরিমাপের ক্ষেত্রে গড় ব্যবধান মাইনাস মান গ্রহণ করে না। অযৌক্তিকভাবে পরম মানের চিহ্ন দিয়ে মাইনাস মানকে প্লাস মানে পরিণত করা হয়। ক্লিয়ার? এজন্য আমরা এই সাইনটা আমরা ব্যবহার করি, এই অ্যাবসলিউট সাইন। এখন এটাকে যদি বলি 5 - 10 = 5, যদি আমরা এরকম একটা অঙ্ক দিয়ে বলি কোনটি সঠিক, গড় ব্যবধানের কোন মানটি সঠিক, আমরা বিয়োগ করে দেখালাম, বিয়োগ মান দিলাম, যোগ দিলাম। তুমি যদি না বুঝো তাহলে ওই আগের নিয়মে যা শিখেছি, প্লেন ওরে, হ্যাঁ প্লেন ওরে, পাখি ওরে, হ্যাঁ পাখি ওরে, বিড়াল ওরে, হ্যাঁ স্যার বিড়াল ওরে। হুজুকে বাঙালি তাই আমাদের বলতে হবে না, আমাদের সেন্স খাটাতে হবে যে আমরা কি জানি, তার বৈশিষ্ট্য কি, গড় ব্যবধান মাইনাস মান গ্রহণ করে না, এজন্য পরম মানের চিহ্ন দিয়ে ঋণাত্মক মানকে ধনাত্মক করা হয়। সুতরাং গড় ব্যবধান মাইনাস মান গ্রহণযোগ্য নয়, সোজা কথা। তাহলে দেখো, তাহলে কি করবে, যদি আমি একটা ছোট্ট অঙ্ক দেই, -1 0 1, যদি আমরা বলি এর গড় ব্যবধান কত, এর পরিমিত ব্যবধান কত, আমরা যদি বলি এটা তুমি পারবে, এর বিভেদাঙ্ক কত? দেখো, তাহলে তুমি যদি সূত্র জানো, গড় ব্যবধানের শুরুর কাজ কি? গড় ব্যবধানের শুরুর কাজ হলো গড় নির্ণয় করা। তাহলে -1 + 0 + 1 ভাগ কত? 3, গাণিতিক গড় 0। প্রতিটি মান হতে গাণিতিক গড় বিয়োগ করতে হবে। বিয়োগ ফল ঋণাত্মক হতে পারে না, পরম মান দিতে হবে, পরম মানের সমষ্টি করতে হবে, সমষ্টিকে মোট দ্বারা ভাগ করে এভাবে আমরা গড় ব্যবধান পাবো। এখন দেখো পরম মানের কারণে মাইনাস প্লাস 0 + 1 দিস = 2/3।
তাহলে গড় ব্যবধান 2/3 হলো। দেখেছো? এখন যদি এটা আমরা না বুঝি তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর বিপদ অবস্থান করবে। তাহলে গেল এটা। এখন আমরা যদি এই মানের মাধ্যমে ভেদাঙ্ক বা পরিমিত ব্যবধান নির্ণয় করি, তাহলে দেখো পরিমিত ব্যবধান কি করে, পরম মানের পরিমিত স্কোয়ার দিবে আর একটা অতিরিক্ত রুট দিবে, ভাগটা যা আছে তাই, প্রতিটি মান থেকে গড় বিয়োগ স্কোয়ার, প্রতিটি মান থেকে গড় বিয়োগ স্কোয়ার, প্রতিটি মান থেকে গড় বিয়োগ স্কোয়ার, ভাগ কত 3, দিস ইকুয়াল টু কত 1 যোগ 0 যোগ 1 ভাগ 3 ইকুয়াল টু 2/3। দেখো এখন যদি আমরা এটাকে বলি যে স্যার বেদাঙ্ক কত, দিস ইকুয়াল টু স্কোয়ার 2/3 স্কোয়ার, দিস ইকুয়াল টু 2/3, তাই না? এখন তোমাকে যদি বলি বিভেদাঙ্ক কত, তুমি জানো বিভেদাঙ্কের সূত্র কি, পরিমিত ব্যবধান বা গাণিতিক গড় ইন্টারঅ্যাকশন। তোমার সেন্সে কি বলে, এখানে বিভেদাঙ্ক পাওয়া যাবে, পাওয়া যাবে না, পরিমিত ব্যবধানের মান আছে 2/3, √2/3, ওকে উপরে থাকবে, কিন্তু তোমার গাণিতিক গড় আসছে 0, তাহলে 0 বা এনিথিং ইকুয়াল টু ইনফিনিটি, পরিমিত ব্যবধানের মান ইনফিনিটি হতে পারে না, অসীম হতে পারে না, কারণ পরিমিত ব্যবধান এক প্রকার ভুল, এরর। সুতরাং এরর যদি অসীম হয় তাহলে তোমার তো অস্তিত্বই নেই, তাহলে তুমি তো ভুলে ভরা একটা মানুষ, তোমার কাজটাও ভুলে ভরা, সুতরাং তোমার অস্তিত্ব নেই, তোমার কাজের অস্তিত্ব নেই। এই জন্য বিভেদাঙ্কের ক্ষেত্রে গাণিতিক গড় যদি, বিভেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে গাণিতিক গড় যদি 0 হয় তাহলে এক্ষেত্রে আমরা বিভেদাঙ্ক নির্ণয় করতে পারি না। দেখো এই অঙ্কটা আমি রেখে দিয়েছি, এটা দিয়ে আমরা গড় ব্যবধান নির্ণয় করব। দেখো পরিমিত ব্যবধান নির্ণয় করব, আমরা বিভেদাঙ্ক নির্ণয় করব কি করে, দেখো তাহলে x নির্ণয় করব। আমরা জানি x মানে কি, what is x, what is the meaning of x, this is the mean value of the lower limit and upper limit। তাহলে কি করে, 0 যোগ 10 ভাগ 2 5, একটা পেলে বাকিটা পাওয়া যায় 15 25 35 45। ওকে, যেহেতু গড় লাগবে fx 5 30 200, 3 5 15, 3 3 9, 1 10, এখানে ছিল 4, তাহলে 4 5 20, 4 4 16 18, এইটা যোগ করে fx করবে। এখন দেখো গড় পাবে, এখন আমার কি লাগবে, গড় ব্যবধানে x মাইনাস x বার লাগবে, আর পরিমিত ব্যবধানের জন্য কি লাগবে, fx স্কয়ার। তাহলে দেখো কেন লাগবে, দেখো গড় ব্যবধানের সূত্রের ক্ষেত্রে কি, mdx বার ইকুয়াল টু সামেশন পরম মান f x মাইনাস x বার। কবির ইয়াস মার্কার, এইটা লাগে আছে, আচ্ছা তো দেখো সামেশন f x মাইনাস x বার, তাহলে তোমার fx ধরো আমরা একটা অ্যাসুম ভ্যালু ধরি, ধরো তোমার গাণিতিক গড় পেয়েছো, তুমি গাণিতিক গড় পেয়েছো ধরো 30, তাহলে কি করবে, দেখো কি করবে, আমি একটু দেখাই দিই, এখানে x বলতে 5 মাইনাস 30 পরম মান ইনটু f1 ইকুয়াল পাবে প্লাস মান, তারপর দেখো 15 আবার 15 মাইনাস 30 ইনটু 2, তোমরা ক্যালকুলেটর করে নিবে 25 মাইনাস 30 ইনটু তারপর কত 35 মাইনাস 30
ইন্টু তারপর কত 45 মাইনাস 30 ইন্টু 4। এভাবে করে এখন বলতে স্যার 30 পাইলেন কোথায়? আমরা বলেছি যেহেতু আমার হাতে ক্যালকুলেটর নেই, এই মানগুলো যোগ করে গণসংখ্যার সমষ্টি মানে ক্যাপিটাল এন 18 দ্বারা ভাগ করে যে গড় পাবে, ওই গড়টা প্রতিটি এক্স এর মান থেকে অর্থাৎ চলকের প্রতিটি মান থেকে বিয়োগ করে আর প্রত্যেকটা বিয়োগফলকে তার নিজ নিজ গণসংখ্যা দ্বারা গুণ করবে। এভাবে যে মানটা পাবে তাকে আমরা সমষ্টি করব, এর পরম মান এক্স মাইনাস এক্স বার ইকুয়াল টু এত আসবে। এখানে বসিয়ে দিয়ে 18 দ্বারা ভাগ করবে, যে মানটা পাবে উহাকে আমরা গড় ব্যবধান বলি। এখন যদি আমরা গড় ব্যবধান করে সিএমডি এক্স বার, তার অর্থ কি কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন গড় ব্যবধানাঙ্ক, সেটা যদি করি তাহলে তোমাকে বুঝতে হবে আমি গড় ব্যবধান কার কাছ থেকে পেয়েছি, গাণিতিক গড় থেকে। সুতরাং তুমি যার কাছ থেকে গাণিতিক গড় পেয়েছো ওই গড় ব্যবধানকে তার দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করবে। কথাটা বুঝাতে পেরেছি? যদি তুমি গড় ব্যবধানটাকে গাণিতিক গড় থেকে নির্ণয় করে থাকো তাহলে নির্ণীত গড় ব্যবধানকে ওই গাণিতিক গড় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করবে। তুমি গড় ব্যবধানটা যদি মধ্যমা থেকে নির্ণয় করে থাকো তাহলে মধ্যমা হতে নির্ণীত গড় ব্যবধানের মানকে মধ্যমা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করবে। তুমি যদি গড় ব্যবধানটা প্রচুরক থেকে নির্ণয় করে থাকো তাহলে নির্ণীত মধ্যমা হতে নির্ণীত গড় ব্যবধানকে প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধানকে প্রচুরক দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করবে। এভাবে আমরা গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করব এবং এটাকে আমরা আপেক্ষিক বিস্তার বলে থাকি। স্যার এখন দেখেন আমরা ভেদাঙ্কের দুটো সূত্র জানি। মূল সূত্র নেই সামেশন এক্স আই মাইনাস এক্স বার, অঙ্কের বেলায় আমরা আইটাই দেই না, এটা কিন্তু আমরা ভাঙলে পাই এক্স স্কয়ার ভাগ এন মাইনাস এক্স বার স্কয়ার। এটাকে এভাবেও করা যায় এক্স স্কয়ার ভাগ এন মাইনাস সামেশন এক্স ভাগ এন হোল স্কয়ার। এটা অশ্রেণীকৃত, এখানে কোনো গণসংখ্যা নেই। এখন যদি এটা শ্রেণীকৃত হয় তাহলে কি হবে, সিগমা স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার ভাগ কত ক্যাপিটাল এন, দিস ইকুয়াল টু সামেশন এফ এফ আইটে দিই না আমরা এক্স স্কয়ার বা ক্যাপিটাল এন মাইনাস সামেশন এফ এক্স ভাগ এন হোল স্কয়ার। এটা যদি আমরা এভাবে করি সামেশন এফ এক্স স্কয়ার ভাগ এন মাইনাস এক্স বার স্কয়ার, এটা আমরা করতে পারি। সূত্রটা যদি জানি তাহলে এভাবে মান বের করব। তাহলে কি দেখো 1 ইন্টু 5 স্কয়ার, তাই না, তারপরে 2 ইন্টু 15 স্কয়ার, তারপর কত 8 ইন্টু 25 স্কয়ার, 3 ইন্টু 35 স্কয়ার, তারপর কত 4 ইন্টু 45 স্কয়ার। এভাবে করে যে মানটা পাবে আমরা এফ এক্স স্কয়ার বলি। এখন দেখো তাহলে এফ এক্স স্কয়ারের মানটা যোগ করে ওখান থেকে পাবে বসিয়ে দিয়ে এই ক্যাপিটালের মান 18 দ্বারা ভাগ করবে। এক্স বারের মান এখান থেকে যে সমষ্টি পাবে তাকে 18 দ্বারা ভাগ করে এক্স বার পাবে, তার মানটা এখানে বসে স্কয়ার করবে, করে যোগ বিয়োগ করে ভেদাঙ্ক পাবে। আর এই ভেদাঙ্কের যে মানটা পাবে তাকে যদি আমরা রুট দিয়ে দেই তাহলে ওটাকে আমরা বলি পরিমিত ব্যবধান, তাই না। এখন পরিমিত ব্যবধান পেয়ে গেলে, গাণিতিক গড় পেয়ে গেলে, তাহলে বিভেদাঙ্ক কি হবে বলো, বিভেদাঙ্ক হবে পরিমিত ব্যবধান ভাগ গাণিতিক গড় ইনটু 100। এখানে কোনো বিকল্প নেই, এখানে শুধু গাণিতিক গড়কে ব্যবহার করি আমরা বিভেদাঙ্ক পাই। স্যার আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? নিশ্চয়ই। তাহলে আমরা অঙ্কের মাধ্যমে থিওরি গুলোকে দেখালাম, অঙ্ক থিওরিও বললাম, সাথে সাথে
এই থিওরিগুলোর মধ্যে কিভাবে গাণিতিক প্রয়োগ ঢোকানো যায়, কিভাবে গাণিতিক প্রয়োগগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, সে কথাও কিন্তু আমরা বলেছি। যে বলিনি এমন কথা বলা যাবে না। আমরা সূত্র বলেছি, সূত্রগুলোকে কি করে অঙ্কের মধ্যে সৃজনশীলের মধ্যে ঢুকবো সেটা আমরা দেখেছি। আমি ছোট্ট একটা অঙ্ক করে আবার, ধরো তোমাদের কোনো দুটি তত্ত্ব সারি, দুটি অসম তত্ত্ব সারির বা দুটি অসম ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় 25, জ্যামিতিক গড় 15। তাহলে গাণিতিক গড় মানে am ইকুয়াল টু এটা দেয়া আছে, এটা আমরা কেন্দ্রীয় পদে করিয়েছিলাম। এখন যদি বলি বিভেদাঙ্ক নির্ণয় করো, বিভেদাঙ্ক, তাহলে দেখো সহজ। ধরো সংখ্যা দুটি x1 আর x2, যেখানে x1 গ্রেটার দেন x2। কেন আমরা বলেছি বলো, কেন বলেছি? যেহেতু অসম বলেছি, তাহলে দুইটা সংখ্যা যেহেতু একটাকে বড় বলে নিতে হবে। তাহলে শর্তমতে কি বলছে? দুইটা সংখ্যার গাণিতিক গড় ইকুয়াল টু 25। তাহলে x1 যোগ x2 ইকুয়াল টু 50, 1 নং সমীকরণ। জ্যামিতিক গড় ইকুয়াল টু 15, x1 ইন্টু x2 ইকুয়াল টু রুট থাকতে পারে না, সুতরাং 15 স্কয়ার মানে 225। এখন যোগফল পেলাম, গুণফল পেলাম। এখন আমরা মাইনাস ইকুয়েশনটা বের করার চেষ্টা করি। আমরা জানি কি বলো, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে কত আসে? 50 স্কয়ার ইন্টু 4 ইন্টু 225, দিস ইকুয়াল টু 2500 মাইনাস 900, দিস ইকুয়াল টু 1600। অতএব x1 মাইনাস x ইকুয়াল টু 40 হলো 2। এখন 1 আর 2 যদি যোগ করি, আমি সংক্ষেপে করি, তাহলে x1 ইকুয়াল টু পাবো 45, x2 ইকুয়াল টু পাবো 5। তাহলে সংখ্যা দুটি কিন্তু আমরা পেয়ে গেছি 45 আর 5। আমরা যে শর্তটা আরোপ করেছিলাম, ধরে দুটি সংখ্যা x1 আর x2, যেখানে x1 গ্রেটার দেন x2। তো আমরা যে মানটা পেয়েছি x1 কিন্তু গ্রেটার দেন x2 এসেছে, কারণ কি? 45 আর 5। এখন দেখো দুইটা সংখ্যার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, এগুলো জানা দরকার। দুটা সংখ্যার ক্ষেত্রে আমরা জানি only for two positive values, positive and unequal, ধনাত্মক এবং অসম মানের ক্ষেত্রে জানি গড় ব্যবধান সমান পরিমিত ব্যবধান সমান পরিসর ভাগ 2। এটা জানো। শুধুমাত্র দুটি অসম ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে গড় ব্যবধান সমান পরিমিত ব্যবধান সমান r/2 বা পরিসর ভাগ 2। তাহলে তোমার এখানে সংখ্যা করে দেখো তো কত সহজে পারা যাবে। দেখো সংখ্যা দুটি, পরিসর বের করো। পরিসর মানে হলো সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান ইকুয়াল টু পরিসর। তাহলে আমাদের পরিসর ভাগ 2 ইকুয়াল টু কত? দেখো 40/2 ইকুয়াল টু 20। তাহলে তার অর্থ কি দাঁড়ালো? গড় ব্যবধানও 20, পরিমিত ব্যবধানও 20। ওকে, এখন তোমাকে যদি বলে বিভেদাঙ্ক নির্ণয় করো, বিভেদাঙ্ক হলো পরিমিত ব্যবধান বা গাণিতিক গড় ইন্টু 100। দেখো পরিমিত ব্যবধান আছে কত? 20, তোমার গাণিতিক গড় দেয়া আছে 25, ইন্টু আছে কত? 100, 4 25 100, 80%। দেখেছো? এই জায়গাগুলো যদি তুমি না জানো তাহলে তোমার অঙ্ক তুমি করতে পারবে না। তাহলে দুটি অসম ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে গড় ব্যবধান সমান পরিমিত ব্যবধান সমান উভয়ের পরিসরের অর্ধেক। এটা যদি তিনটা সংখ্যার ক্ষেত্রে বলতাম, চারটার ক্ষেত্রে যখন বলতাম তখন আর পারতে না, তাই না? তোমাদের আমরা পড়িয়েছিলাম, ধরো বাংলাদেশের দুইজন ব্যাটসম্যান
তামিম, সৌম্য। সরকার, এই দুইজনার ভেতর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একজনকে বাছাই করতে চায়। বাছাই করবে কিসের ভিত্তিতে? হয়তো বিগত 5 ইনিংস অথবা 10টা খেলা হয়েছে, সেই 10 ইনিংসে ব্যাট করে কত রান করেছিল, এটা জানতে চায়। তাহলে এখন তামিমের 5টা ইনিংসের রান দেয়া আছে, সৌম্য সরকারের 5 ইনিংসের রান দেয়া আছে। নির্বাচক মণ্ডলী দুজনের মধ্য থেকে কাকে দলে নিবে, তুমি সেটা কি করে বের করবে? কি করবে? গাণিতিক বের করবে? এখন বলো, গাণিতিক এমনও হতে পারে তামিমের গাণিতিক গড় 50, সৌম্যর গাণিতিক গড় 50, তাহলে তো দুজনের সমান প্লেয়ার। এমন হতে পারে না? একজনে করেছে 55 একদিন, আর একজনে করেছে 45 একদিন, আর আরেকজনে 100 করেছে, পরের মাসে 0 করেছে। এই দুইটার গড় কত দেখো তো? 55 যোগ 45 ভাগ 2, দেখো 100 ভাগ 2, গড় হলো 50। আর এটা কত দেখো তো? 100 যোগ 0 ভাগ 2, তাহলে দুজনে তো একই প্লেয়ার। তা দুজন তো ভালো প্লেয়ার, তাহলে বাছাই করবে কি করে? না, নির্বাচক মণ্ডলী ওই প্লেয়ারকে চায় যাকে মাঠে নামালে কিছু না কিছু দলের জন্য রান পাওয়া যাবে। ওই ব্যক্তিকে চায় না ব্যাটে লাগলে ছক্কা, না লাগলে মক্কা, তাই না? তুমি তো কিছু দলকে জিতাতে চাও, দলকে কিছু দিতে চাও, তাহলে যার প্রতি আস্থা নেই যে না ও যদি জ্বলে উঠে হয়তো 100 করবে, আর না হলে তো 0 মারবে, তা 0 মারা মানে দলের উপরে চাপ পড়ানো, আর তামিমের নামিয়ে দিলে অন্তত কিছু না কিছু রান যোগ হবে, এই বিশ্বাসটা তোমার আছে, আমারও আছে। এখন দুইজনের রানই তো সমান গড়, তাহলে তুমি নেবা কি করে? না, এই ক্ষেত্রে তোমার বিবেদাঙ্ক লাগবে। তামিমের রানের বিবেদাঙ্ক নেবে, তাহলে বিবেদাঙ্ক মানে কি? তামিমের রানের গড় বের করবে, তামিমের রানের পরিমিত ব্যবধান বের করবে, তারপর ওই রানের বিবেদাঙ্ক বের করবে। আবার সৌম্যর রানের ক্ষেত্রে গড় বের করবে, সৌম্যর রানের ক্ষেত্রে পরিমিত ব্যবধান বের করবে। এই দুইটাকে আবার গড় করবে, মানে বিবেদাঙ্ক করবে। যার বিবেদাঙ্ক কম হবে সেই ভালো প্লেয়ার। বিবেদাঙ্ক আবারও বলছি, তোমাকে যদি এটা অবজেক্টিভ বলি, একজন প্লেয়ারের বিবেদাঙ্ক 50%, আর একজন প্লেয়ারের বিবেদাঙ্ক 20%। এই দুইজন প্লেয়ারের মধ্যে থেকে তোমাকে যদি একজনকে বাছাই করতে হয়, তাহলে তুমি প্লেয়ার এ আর প্লেয়ার বি, এই দুইজনের মধ্যে থেকে তুমি কাকে বাছাই করবে? কাকে? নিশ্চয়ই প্লেয়ার বি কে বাছাই করবে, কেননা প্লেয়ার বি এর বিবেদাঙ্ক প্লেয়ার এর বিবেদাঙ্কের চেয়ে অনেক কম। সুতরাং নির্বাচক মণ্ডলী অথবা তুমি দ্বিতীয় প্লেয়ারকেই ভালো বলে গণ্য করবে এবং দলে নিবে। ওকে, তাহলে আমরা কাউকে তুলনা যখন করি, বাছাই যখন করি, তখন বিস্তার পরিমাপের বিবেদাঙ্কের উপরে ভিত্তি করে আমরা বাছাই করি। বিবেদাঙ্ক যার কম হবে সেই ভালো। কিন্তু শেয়ার বাজারের ক্ষেত্রে যার বিবেদাঙ্ক বেশি সেই শেয়ার মানুষ কেনে বেশি, ঝোঁক বেশি।
কেননা ওই ক্ষেত্রে মানুষ দ্রুত লাভ করতে চায় এবং দ্রুত ধনী হতে চায়। সেই ক্ষেত্রে সে ত্রুটি বিচ্যুতি খোঁজে না। যেমন শেয়ার বাজার লাভ লাভ দিয়ে বাড়তেছে, হুমড়ি খেয়ে মানুষ পড়তেছে, কিন্তু কালকে যে আবার কমে যাবে ওইভাবে, সেটা সে বোঝে না, ফলে ব্যবসায় সে মার খায়। এই জন্য হিসাব নিকাশ করি শেয়ার বাজারে দিতে হয়। দেখো প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে আমরা দেখছি বিবিধ অঙ্ক যার কম হয় তাকে আমরা ভালো প্লেয়ার হিসেবে দলে নেই, অথবা আমরা তাকে ভালো প্লেয়ার হিসেবে সাপোর্ট করি। কিন্তু শেয়ার বাজারের ক্ষেত্রে আমরা দেখতেছি ব্যবসার ক্ষেত্রে উল্টাটা, যার বিবিধ অঙ্ক বেশি সেই মানুষ সেটাকেই বেশি পুঁজি বিনিয়োগ করে সেক্ষেত্রে, কারণ সে দ্রুত লাভবান হতে চায়। ওখানে দেখো লসের সম্ভাবনা কিন্তু সমান সমান, তুমি লাভবান হতে পারো, লস রিস্ক এবং লস লুজারও হতে পারো, কিন্তু তারপরও মানুষ অন্ধ হয়ে যায়, বেশি বেশি লাভ করতে চায়। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি তোমাদের পরীক্ষা কিন্তু একাদশ শ্রেণী ঢাকা কলেজ 17 তারিখ শুরু হবে ইনশাল্লাহ। আমরা যথাসময়ে রুটিন দিয়ে দিব এবং যে সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদেরকে বলা আছে সেই চ্যাপ্টারগুলো নির্ধারিত যেগুলো বলা আছে সেকেন্ড সিটির জন্য, ওর ভিতর থেকে তোমাদের কোশ্চেন করা হবে। পড়ালেখায় মনোনিবেশ করে এবং তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। তোমাদের কল্যাণ কামনা করে আজকে আমি ক্লাসটা শেষ করলাম। ধন্যবাদ যারা আমার সাথে এই ক্লাসে সংযোগ ছিলে।